আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক। আর দুই এক দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস মাহে রমজান। ইবাদত বন্দিকে এবং ক্ষমা পাওয়ার মাস। এই মাসে আমাদের সাধারণত খাদ্য অভ্যাস এবং রুটিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। তাই গৃহিণীরা চিন্তিত থাকেন সারাদিন রোজা রাখার পর ইফতার কিংবা সেহরিতে কী খাওয়া যায় তাই নিয়ে। রোজা শুরু হওয়ার আগে কী কাজ এগিয়ে রাখলে কিংবা রোজার মধ্যে কিভাবে কাজ করলে আমাদের কাজটা অনেকাংশ কমে যাবে তাই নিয়ে আজকের আয়োজন। আর সাথে থাকছে 15টি গুরুত্বপূর্ণ টিপস যা আপনাদের সময় এবং অপচয় থেকে বাঁচাবে। আর রোজার ইফতার মানে ছোলা ছাড়া যেন বাঙালিদের ইফতারি অপূর্ণ থেকে যায়। আর ছোলাটা কিন্তু অনেক লং প্রসেস, তাই আমি আজকে দেখাবো এইভাবে যদি আমরা কয়েকদিনের ছোলা ভিজিয়ে রেখে 7 থেকে 8 ঘন্টার পর দেখুন প্রত্যেক দিন কিন্তু এটা ভিজানো অনেক ঝামেলা, তাই একদিন একটু বেশি করে ভিজিয়ে এভাবে ধুয়ে তারপর সিদ্ধ করব। আর শুধুমাত্র লবণ দেব সিদ্ধ হওয়ার সময়। আর লবণ ছাড়া কিন্তু সিদ্ধ করবেন না, কারণ লবণ ছাড়া যদি একবার ছোলা সিদ্ধ করেন এটা বোনার সময় যতই লবণ দেন কিন্তু টেস্ট হবে না। আর ছোলাটা কিন্তু ভিজানোর পর আপনার সিদ্ধ হতেও সময় লাগবে কম। আর এইভাবে ছোট ছোট বক্সে রেখে দিবেন, যতটুকু যে পরিমাণে খাবেন শুধু নামিয়ে 10 মিনিট আগে থেকে নামিয়ে শুধু গরম করে খাবেন, পছন্দ মতো গরম করে বা ভুনে খাবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই। তারপর চলে আসলাম পেঁয়াজের জন্য কিন্তু ডাল ভিজানো প্রত্যেক দিন আরেকটা ঝামেলা। তখন আমরা যদি ডালটা একদিন একটু বেশি করে ভিজিয়ে রেখে এভাবে সবসময় এই ইফতারের আইটেমগুলো শুকিয়ে এভাবে কোটাতে রেখে দিবেন, যার ফলে রমজানের পরেও যদি থেকে যায় নষ্ট হবে না। অনেক সময় কিন্তু রাখার অভাবেও নষ্ট হয়ে যায় অনেক কিছু। তারপরে এভাবে 2-1 চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, যতটুকু সম্ভব শুকনা ব্লেন্ড করার চেষ্টা করবেন। ব্লেন্ড করে নিয়ে এলাম, তারপর ছোট ছোট বক্সে রেখে দিচ্ছি, আপনারাও রেখে দিবেন। এতে করে আপনার সময়টাও অনেক কমে যাবে, প্রত্যেক দিন আর ডাল ভিজানোর ঝামেলা থাকবে না। তারপর আরেকটা প্রসেস দেখাচ্ছি, যদি আপনি ডাল বক্সে না রাখতে পারেন চান, সেই ক্ষেত্রে একসাথে বেশি করে মেখে সব কিছু দিয়ে তারপর এভাবে রেখে দিবেন। আর এভাবে পরিমাণ মতো রেখে দিবেন, জাস্ট নামান ইফতারের 10 মিনিট আগে শুধু ভেজে নেবেন। এভাবে নিলাম, তারপর এখন ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আমি দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। দেখুন ডিপ ফ্রিজে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার পর এরকম বরফ হয়ে যাবে, তখন তুলে পলি ব্যাগে রেখে দিবেন বা বক্সে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনার শুধু ইফতারের আগে তেলে গরম করলেই হবে, আর কিছু করা লাগবে না, ঝটপট হয়ে যাবে। আর ইফতারের আইটেমে আলুর চপ, বেগুনি কিংবা বিভিন্ন রকমের পাকোড়া বা জিলাপি তৈরি করতে কিন্তু বেসন একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ বেসন ছাড়া এগুলো অসম্ভব। তাই রোজার আগে বা রোজার মধ্যে যে কোনো সময় যদি বেসনটা একটু রোদ্রে দিয়ে এভাবে চেলে আমরা রেখে দিই, সেক্ষেত্রে আমরা কাজটি সহজে করতে পারবো। আর পরবর্তীতে যখন অনেক দিন থাকবে বেসনটা নষ্ট হওয়ার চান্স থাকবে না। তাই আমরা রোদ্রে দিয়ে এভাবে চেলে রেখে দেব, সেক্ষেত্রে কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে। ইফতারের আগে শুধু গুলে আমরা তৈরি করতে পারবো। তারপর আলুর চপে কিন্তু প্রত্যেক দিন শুকনো মরিচ ভাজা আরেকটা ঝামেলা, তাই আমরা যদি একদিন একটু বেশি করে শুকনো মরিচ এভাবে ভেজে তারপর ব্লেন্ড করে নিই, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন হাত জ্বলার আর চান্স থাকবে না। তো এভাবে ব্লেন্ড করে তারপরে আমরা একটি কৌটোতে রেখে দিলে তারপর যখন কাজে লাগবে তখন শুধু নামিয়ে ঝটপট কাজটা সেরে নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তারপর রান্নার আইটেমে তো পেঁয়াজ ছাড়া কি কোনো কিছু সম্ভব বলেন তো? আর পেঁয়াজ কাটা প্রত্যেক দিন নাকে আর চোখের পানি অসম্ভব। তাই পেঁয়াজটা একসাথে যদি আমরা একটু বেশি করে কেটে এভাবে বক্সে রেখে দিই, তাই প্রত্যেক দিনের আর পেঁয়াজ কাটার ঝামেলা থাকবে না, রান্নাটাও ইজি হয়ে যাবে। তারপর চলে আসলাম রান্নার আরেকটি জোগাড় করার আইটেমে আদা। আর আদাটা যদি আমরা একটু ভিজিয়ে রেখে দিই, সেই ক্ষেত্রে আমরা ছিলতে খুবই ইজি হয়। এভাবে একটি নাইফ বা পাতলা চামচের সাহায্যে এভাবে ছিলে নেবেন। আর বারবার পানিতে হাতটা চুবিয়ে দেবেন না, যার ফলে কিন্তু
হাত জ্বলার বেশি সম্ভাবনা থাকবে। আর একবারে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবেন। কাটার পরে আর ধোয়ার প্রয়োজন নেই, যার ফলে আদার যে রস আছে সেটার আপনার অপচয় হবেন না। আর যদি ময়লা থাকে জাস্ট একবার ধোয়া দিবেন। এখন আমি ফাইনাল ধোয়া দিয়েই কেটেছিলাম, তাই আর ধুলাম না। জাস্ট যতটুকু পরিমাণ ব্লেন্ড করতে পানি দেবো সেটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এতে করে আপনার ব্লেন্ডারটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বিদ্যুৎ খরচটাও কম হবে। সো এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। আর সবসময় দেশি আদা রসুন পেঁয়াজ ইউজ করবেন, সেক্ষেত্রে মশলা কম দিলেও আপনার তরকারি টেস্টি হবে। এভাবে বক্সে করে রেখে দিয়ে সারা মাস খাবেন। তারপর চলে আসলাম রসুন। আর রসুনটা এইভাবে 5 মিনিট বা যদি সময় থাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিবেন, তাহলে খোসাটা আপনাতেই চলে আসবে। আর উপরের জাস্ট পাতলা খোসাটা ফেলে দিয়ে তারপর আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে। দেখুন, এভাবে জাস্ট ময়লার খোসাটা ফেলে দিবেন, তারপর খোসা সহ এইভাবে কেটে নেবেন, যার ফলে আপনার খোসা সুদ্ধা আপনার ব্লেন্ড হয়ে যাবে। আর এটাও আপনার খাওয়া যায়, সমস্যা নেই। আর এতে করে আপনার রসুন অনেক বেঁচে যাবে, কারণ ছিঁড়ে যদি সব ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা অপচয় হয়। তো সবসময় চেষ্টা করবেন দেশি রসুন কিনে এভাবে। আর এখন তো রসুনের সিজন, প্রায় বেশি করে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আর যতটুকু ব্লেন্ড করার সময় পানি দেবো ততটুকু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, যার ফলে নরম হয়, সেক্ষেত্রে ব্লেন্ডারটা ইজি হয়। দেখুন, রসুনে কিন্তু কোনো কিছুই ফেলা হয়নি, জাস্ট পিছনের অংশটা শুধু ফেলা হয়েছে। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এভাবে ব্লেন্ড করে নেবেন, সেক্ষেত্রে আপনার রসুন অনেক আয় হবে। আর ভিজিয়ে রেখে দিবেন, সেক্ষেত্রে বিদ্যুৎ খরচটাও কমে যাবে। এভাবে রেখে দিবেন ব্লেন্ড করে মাস জুড়ে, রসুন আর আদার ঝামেলা থাকবে না। তারপর চলে আসলাম জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া প্রত্যেক দিন করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আপনি একদিন ভেজে তারপর ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ডারের সময় অবশ্যই মাঝখানে 2-1 বার নেড়ে দিবেন, সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা সুন্দর হবে। অবশ্যই গুঁড়ার পাট দিয়ে গুঁড়া করবেন। এভাবে জিরার গুঁড়া করে নেবেন, ভাজা জিরার গুঁড়া। তারপর একটি কৌটায় রেখে দিলেন, সেক্ষেত্রে আপনার আর রমজান মাসে প্রত্যেক দিন গুঁড়া করা বা গুঁড়া আনার আর ঝামেলা থাকবে না। আর ভাজা গুঁড়ার টেস্টে কিন্তু আলাদা, তরকারি দিলে সেম প্রসেসে আমি ধনিয়া গুঁড়া করে নিলাম, তাই আর দেখালাম না সেটা। এভাবে আপনারা ধনিয়ার গুঁড়া করে নেবেন। আর এই প্রসেসগুলো কিন্তু চাইলে সারা বছরই করতে পারেন। তারপর চলে আসলাম চিকেন ফ্রাই বা যে কোনো আপনার আলুর চপে কিন্তু আমাদের ব্রেডক্রাম্বটা প্রয়োজন। আর ব্রেডক্রাম্বটা যদি আমরা এইভাবে চাল ভেজে তারপরে ব্রেডক্রাম্বটা করে নেই, সেই ক্ষেত্রে আলুর চপ কিংবা চিকেন ফ্রাই সব কিছুতে কিন্তু টেস্ট আলাদা হয়। তাই আপনারা প্রত্যেক দিন না করে রোজার আগে বা যে কোনো একদিন সুবিধা মতো করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সময়টাও বেঁচে যাবে আর কাজটাও ইজি হবে। যেহেতু রমজানের মাস, তাই এইভাবে কাজটি করে নেবেন। তারপর চলে আসলাম মাসকলাই। আমাদের কুমিল্লা অঞ্চলে তো মাসকলাই একটি কমন খাবার ছিল। আমরা যখন ছোট ছিলাম, রোজা মানে মাসকলাই। রোজার আগে এভাবে, তখন তো গুঁড়া করা হওয়ার ঝামেলা ছিল। আর আমরা যদি এটাকে ওই অরিজিনাল স্বাদ পেতে চাই, তাহলে ভেজে এভাবে ব্লেন্ড করে রেখে দেব। আর ততটা মিহি করব না, তাহলে কিছুটা স্বাদ আগের মতো ফিরে পাবো। তো এই কাজটি, আর ডালটা কিন্তু রান্না খুবই ইজি, সময়ও কম লাগে, তো এইভাবে করতে পারেন। তারপর চলে আসলাম শরবত। সারাদিন রোজার শেষে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত কার না খেতে মন চায়। আর শরবতটা যদি হয় লেবুর, তাহলে মনটাই তো ফ্রেশ হয়ে যায়। আর লেবু যদি প্রত্যেক দিন কাটার ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমার মতে এইভাবে একদিন কেটে তারপর রসটা বের করে তারপর আইস বক্সে রেখে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে রাখতে হবে। এভাবে সব অংশই যত আছে সব রস নিয়ে নেবেন, কোনো কিছুই ফেলার প্রয়োজন নেই। এভাবে রসটা ছেঁকে নেবেন। ছাকার পরে আমরা বরফের যে আইস বক্সটা আছে সেটাতে রেখে দিব, ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে আপনার প্রত্যেকদিন আর লেবু রস করার ঝামেলা থাকলো না। ইফতারের আগে শুধু নামিয়ে শরবতটা গুলে নিলে হয়, কাজটা ইজি হয়ে যাবে। এভাবে আইস বরফ থেকে নামিয়ে নেবেন, যতটুকু সম্ভব তাড়াতাড়ি কাজটি করবেন, কারণ বরফের টুকরাগুলো কিন্তু আবার গলে, যেহেতু এখন গরমের সিজন, পুনরায় পানি বের হতে থাকবে, তাই এই কাজটা খুব দ্রুত করবেন। এভাবে রেখে দিলে আপনার যখন মনে চাইবে তখনই এভাবে একটু
পাউডার দিয়ে তারপর দিয়ে দিবেন। শেষ ঠান্ডাও হবে শরবতটা, প্লাস হচ্ছে লেবুর যে ফ্লেভার আছে সেটাও হবে। তো এভাবে শরবতটা খেলে অনেক টেস্ট হয়। তো এই কাজটি করতে পারেন, আপনার কাজটা ইজি হয়ে যাবে। তারপর চলে আসলাম এগুলো কিভাবে রাখবো। এগুলো অনেক সময় রাখার প্রসেসও কিন্তু জমাট বেঁধে যায়, তাই আমরা সবগুলাই একটি কাচের কৌটা বা যে কোনো এয়ারড্রাই বক্সে রেখে দিব। এভাবে রেখে দিলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে শরবতগুলো, আর কোনো কিছুই নষ্ট হওয়ার চান্স থাকবে না, আমাদের অনেক কিছু অপচয় থেকে বেঁচে যাবে। তারপর চলে আসলাম, আমরা যারা বাচ্চার মা তারা কিন্তু বাচ্চা সামলিয়ে আবার সব কিছুই করতে হবে, সেটাই মাথায় রাখতে হবে, কারণ আমরা নারী, আমরাই সব পারি। তাই প্রত্যেক যদি অনেকে আছে বাচ্চার খাবার রান্না নিয়ে বা বাচ্চার পিছনে খাওয়া নিয়ে বিজি থাকেন, তো সেই কাজ থেকে যদি একটু বাঁচতে পারেন, সেটা হচ্ছে আমরা যদি ডালটা যদি মরিচ ছাড়া রান্না করি, সেক্ষেত্রে আমরা বড়রা খেতে পারবো, প্লাস হচ্ছে বাচ্চাদেরকে এভাবে তরকারি থেকে একটু আলু আর এক পিস মাছ বা মাংস যে যা পারেন সেটাই দিয়ে বা ডালটা দিয়ে এভাবে ব্লেন্ড করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটা ইজি হয়ে যাবে, আর বাচ্চার জন্য আলাদা করে ঝামেলা করে করা লাগবে না। আমাদের বড়দের খাবার থেকে একটু একটু করে রেখে দিলে ওর খাবারটা হয়ে যাবে। সো এভাবে করে নিতে পারেন, সেক্ষেত্রে আমার মতো যারা বাচ্চার মা আছেন তাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। আর এইভাবে রমজানের কাজগুলো করে নিলে আপনার কাজটি খুবই ইজি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।